আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটি সেশনে সকলকে স্বাগত। আজকে আমাদের সেশনের আলোচ্য টপিক মেনিনজাইটিস। এটি আমাদের বেসিক মেডিসিন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা এটাকে বোর্ড কোশ্চেন হিসেবে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নেই হোয়াট ইজ মেনিনজাইটিস। Meningitis is an inflammation of meninges is called meningitis. অর্থাৎ মেনিনজেসের মধ্যে যখন একটা ইনফ্লামেশন দেখা দেয় তখনই সেটাকে মেনিনজাইটিস বলে। মেনিনজাইটিসটা হলো এক ধরনের ইনফ্লামেটরি ডিজিজ। এখন আমাদের জানতে হবে মেনিনজেস জিনিসটা কি। এক কথায় মেনিনজেস হলো আমাদের ব্রেনের যে কাভারিং থাকে সেটাকে বলে। অর্থাৎ আমাদের মাথায় যে চামড়াটা থাকে সেটাকে বলা হলো স্ক্যাল্প। তারপরে যে খুলিটা থাকে সেটাকে বলা হয় স্কাল। তারপরে যে স্তরটা থাকে সেটাকে বলা হলো ডুরা ম্যাটার, তারপরে একটা অ্যারাকনয়েড এবং তারপরে একটা পায়া ম্যাটার। অর্থাৎ প্রথম চিত্রের মধ্যে এই স্তরগুলো ইন্ডিকেট করা আছে। এই তিনটা স্তর অর্থাৎ ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটার এই তিনটাকে একসাথে বলে হলো মেনিনজিস। এই মেনিনজিসের মধ্যে যখন কোনো ধরনের ইনফ্লামেশন দেখা দেয় তখনই সেটাকে মেনিনজাইটিস বলে। অর্থাৎ দ্বিতীয় ফিগারের মধ্যে যে ব্রেন উইথ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজাইটিস হওয়ার পরে ব্রেনের যেই ফিগারটা হয় সেটা দেখাচ্ছে। এরকম যে ফিগারগুলো হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে ব্রেনের মধ্যে যে অ্যাবনর্মালিটি দেখা দেয়, ইনফ্লামেশন হয়, সেটাকেই বলা হয় হলো মেনিনজাইটিস। এখন জানি কমন কজ অফ মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজাইটিস হওয়ার কারণগুলো কি। প্রথম হলো ইনফেক্টিভ কজ অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়ার কারণে সেই মেনিনজাইটিসটা হয়। সেগুলো হলো ব্যাকটেরিয়াল কজের মধ্যে আছে নিউনেট অর্থাৎ বাচ্চা জন্ম হবার পরে 28 দিন পর্যন্ত অথবা 1 মাস পর্যন্ত বয়সের যে বাচ্চা তাকে বলা হয় নিউনেট। তাদের এই মেনিনজাইটিস হওয়ার পেছনে প্রথম যেই ব্যাকটেরিয়াটা প্রধানতভাবে কাজ করে সেটা হলো ইশেরিকা কোলাই। তারপর প্রি স্কুল চিলড্রেন অর্থাৎ বাচ্চা স্কুলে যায় না এমন বয়সের অর্থাৎ 5 বছর বয়স পর্যন্ত যে বাচ্চাগুলো তাদের হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইজেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াগুলো প্রধানত কাজ করে এই মেনিনজাইটিসের জন্য। তারপর হলো ওল্ডার চিল্ড অ্যান্ড অ্যাডাল্ট, আর অ্যাডাল্টের ক্ষেত্রে নাইজেরিয়া মেনিনজাইটিস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তারপরে ভাইরাল কিছু কজ যেমন এন্টেরোভাইরাস, মামস, ভ্যারিসিলা জুস্টার ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস এবং এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোভাইরাস। তারপরে কিছু কজ আছে প্রোটোজোয়াল অ্যান্ড প্যারাসাইট যেমন টক্সোপ্লাজমা, অ্যামিবা, সাইটোসেরকাস, সিস্টি সার্কাস। এই প্রোটোজোয়া এবং প্যারাসাইট দিয়েও এই মেনিনজাইটিসটা হতে পারে। পরে আছে কিছু ফাঙ্গাল কজ যেমন আছে ক্রিপ্টোকক্কাস রিফরমেন্স, ক্যান্ডিডা, হিস্টোপ্লাজমা। এগুলো হলো আমাদের ইনফেক্টিভ কজ। তারপরে কিছু নন ইনফেক্টিভ কজ অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এগুলো ছাড়া ইনফেকশন ছাড়াও আমাদের মেনিনজাইটিস হওয়ার কিছু কারণ থাকে। সেটা হলো ম্যালিগন্যান্ট কজ অর্থাৎ ক্যান্সারাল কারণে অর্থাৎ কোনো একটা অর্গানের মধ্যে ক্যান্সার হওয়ার কারণে সেটা থেকেও আমাদের মেনিনজেস ইনফ্লামেশন হতে পারে। সেই কজগুলো হলো ব্রেস্ট ক্যান্সার, ব্রঙ্কিয়াল ক্যান্সার এবং লিউকেমিয়া। ব্রেস্ট ক্যান্সার এবং ব্রঙ্কিয়াল ক্যান্সার তো বোঝাই যায়, আর লিউকেমিয়া বলতে বোঝায় হলো এক ধরনের ব্লাড ক্যান্সার। তারপর আছে হলো লিম্ফোমা, এটা হলো লিম্ফোসাইট এর মধ্যে ক্যান্সার। আমাদের বডির যে ইমিউনো সিস্টেম গুলো রয়েছে সেই ইমিউনো সিস্টেমের যে সেলগুলো থাকে সেটাকে বলা হয় হলো লিম্ফোসাইট। আর এই লিম্ফোসাইট সেলগুলো থাকে আমাদের লিম্ফ নোডে, আমাদের স্প্লিনে, আমাদের ব্রেনে। এই সেলগুলোর মধ্যে অর্থাৎ লিম্ফোসাইটস এর মধ্যে যখন কোনো ধরনের ক্যান্সার দেখা যায় তখন সেটাকে বলা হলো লিম্ফোমা। তারপর হলো ইনফ্লামেটরি ডিজিজ, সার্কোইডোসিস, এটা একটা এক ধরনের ইনফ্লামেটরি ডিজিজ। তারপরে আছে এসএলই অর্থাৎ সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোয়াস, এটা হলো একটা অটো ইমিউনো ডিজিজ অর্থাৎ আমাদের বডিতে যেই ইমিউনো সিস্টেম রয়েছে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে থেকে কোনো একটা ফরেন বডির ভিতরে ঢুকলে কোনো একটা ইনফেকশন দেখা দিলে সেটাকে প্রতিরোধ করার জন্য যে ইমিউনো সিস্টেমটা কাজ করে। দেখা যায় যে কোনো একটা অর্গান অতিমাত্রায় ইনফ্লামেটেড হয়ে গেলে ওই বডি ওই পার্টের যে ইমিউনো টিস্যুগুলো রয়েছে সেই টিস্যু আবার ওই পার্টকেই আক্রমণ করে। অর্থাৎ ইমিউনো সিস্টেমের বিরুদ্ধে যখন কাজ করে
তখন যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় অটো ইমিউনো ডিজিজ। আর সেটারই একটা প্রকার হলো এই সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোয়াস। এখন হলো ম্যানেজমেন্ট অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা যদি এই মেনিনজাইটিসটা হয় তাহলে তার ম্যানেজমেন্টটা কি ধরনের হবে। প্রথমেই আমরা জেনে নেই ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ তার বৈশিষ্ট্য কি প্রকাশ পাবে। সিমটম: হেডেক, পেশেন্টের মাথা ব্যথা থাকবে। ড্রাউজিনেস অর্থাৎ তন্দ্রাচ্ছন্নতা থাকবে। ফিভার, নর্সিয়া, বমিটিং। মেনিনজিকোক্কাল মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজিকোক্কাল মেনিনজাইটিস যে ব্যাকটেরিয়া সেটা দিয়ে যদি ইনফ্লামেটেড হয় is associated with purpuri rash in 70% of case। 70% কেসের সাথে এই মেনিনজাইটিসের সাথে এর পিউরপিরির র্যাশ উঠতে পারে, অর্থাৎ এই এখানে যে চিত্রের মধ্যে যেমন র্যাশ দেখাচ্ছে এরকম শরীরের মধ্যে র্যাশ দেখা দিতে পারে। তারপর রয়েছে তার কতগুলো সাইন। এক নম্বর হলো নেক স্টিফনেস, অর্থাৎ গাড় শক্ত হয়ে যেতে পারে। তারপরে কার্নিং সাইন মে প্রেজেন্ট। কার্নিং সাইনটা হলো প্রথমে পেশেন্টকে শুইয়ে দেওয়ার পরে তার নি যে জয়েন্টটা আছে সেটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, অর্থাৎ প্রথম চিত্রের মধ্যে যেরকম দেখাচ্ছে সেরকম অ্যাঙ্গেলে রাখার পরে, অর্থাৎ নি জয়েন্টটাকে ফ্লেকশনে রাখার পরে, বাস করে রাখার পরে যদি আস্তে আস্তে আমরা সেটাকে এক্সটেনশন করতে থাকি, অর্থাৎ দ্বিতীয় চিত্রের মধ্যে যেমন এক্সটেন্ড করা হচ্ছে এরকম এক্সটেন্ড করার সময় যদি নি জয়েন্টের মধ্যে ব্যথা অনুভব হয়, পেশেন্ট যদি ব্যথা ফিল করতে পারে, তাহলে এই কার্নিং সাইনটা পজিটিভ, অর্থাৎ তার মেনিনজাইটিস আছে। তারপরে হলো ইন সিভিয়ার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কমা এন্ড লেটার দেয়ার মে বি ফোকাল নিউরোলজিক্যাল সাইন। আর যদি সিভিয়ার হয়ে যায় এই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসটা তাহলে পেশেন্ট কমায়ও চলে যেতে পারে। আর কি হতে পারে? ফিকাল নিউরোলজিক্যাল সাইন। ফিকাল নিউরোলজিক্যাল সাইন বলতে বোঝায় ইম্পেয়ারমেন্ট অফ নার্ভ, অর্থাৎ নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যেতে স্পাইনাল কর্ড এবং ব্রেন এগুলো দুর্বল হয়ে যেতে পারে। তারপরে হলো ব্রডজিন্স কেজ সাইন মে প্রেজেন্ট। এই সাইনটা বলতে বোঝায় হলো পেশেন্টকে একদম শুইয়ে দেওয়ার পরে সোজা অবস্থায় তার গাড়টা যদি আমরা একটু উপরের দিকে তুলি, অর্থাৎ নিচের দ্বিতীয় চিত্রের মধ্যে যেরকম দেখাচ্ছে, তাহলে যদি তার নি জয়েন্টটা যেটা আছে সেটা যদি ফ্লেকশন হয়ে যায়, অর্থাৎ উপরের দিকে বাস হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই সাইনটা পজিটিভ, অর্থাৎ তারও মেনিনজাইটিস রয়েছে। তারপরে ইনভেস্টিগেশন, কিছু তদন্ত করা লাগবে। এর মধ্যে সিএসএফ অর্থাৎ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি আনলেস দে আর কন্ট্রাইন্ডিকেটেড। ব্লাড কালচার, PCR in blood or CSF। PCR means polymerase chain reaction, অর্থাৎ এই টেস্টটা করা হয় এটাতে কোনো ভাইরাল ইনফেকশন আছে কিনা, কোনো ভাইরাস দিয়ে কি সেটা ইনফ্লামেটেড হয়েছে কিনা সেটা দেখার জন্য। তারপর ফাইনালি ট্রিটমেন্টের মধ্যে আছে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, প্রথমে সেটা ব্যালেন্স করতে হবে। তারপরে কনভালশন আর কন্ট্রোলেড বাই আইভি ডায়াজিপাম এন্ড ফেনোবারবিটন, অর্থাৎ যদি পেশেন্টের খিঁচুনি থাকে তাহলে সেটা ডায়াজিপাম বা ফেনোবারবিটন দিয়ে কন্ট্রোল করা লাগবে। তারপরে গুড নার্সিং কেয়ার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স কয়েকটা ধাপে দেওয়া হয়, যেমন নিউনেটের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স 0 থেকে 1 মাস পর্যন্ত তাদের ক্ষেত্রে পেনিসিলিন 300 থেকে 400 mg পার কেজি পার ডে ইন 4 ডোজ, অর্থাৎ 4টা ডিভাইডেড ডোজে, আর জেন্টামাইসিন। তারপরে প্রি স্কুল চিলড্রেনের ক্ষেত্রে দেওয়া লাগবে সেফুট্রাক্সিন। তারপরে অ্যাডাল্ট এজের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 50 বছর উইদাউট টাইপিক্যাল মেনিনজিওকক্কাল র্যাশ, কিন্তু তাদের মেনিনজিওকক্কাল র্যাশ নাই, অর্থাৎ প্রথমে যেই একটা ফিগারের পায়ের ফিগারের মধ্যে র্যাশ দেখানো হচ্ছিল, অর্থাৎ বডিতে এরকম কোনো র্যাশ নাই, তাদের ক্ষেত্রে সেফুট্রাক্সিন 2 গ্রাম আইভি 6 আওয়ারলি, অর্থাৎ 6 ঘন্টা পর পর। তারপরে পেশেন্ট ইন হোম পেনিসিলিন রেসিস্ট্যান্ট বাট নিউমোকক্কাল ইনফেকশন ইজ সাসপেক্টেড। এমন পেশেন্ট রয়েছে যাদের পেনিসিলিন বডিতে রেজিস্ট্যান্ট কিন্তু নিউমোকক্কাল ইনফেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে সেফুট্রাক্সিন 2 mg আইভি প্লাস ভ্যানকোমাইসিন। তারপর হলো অ্যাডাল্ট এজ ওভার 50 ইয়ার, অর্থাৎ 50 বছরের বেশি বয়সের ক্ষেত্রে দোজ ইন হোম লিস্টেরিয়া মোনোসাইটোজেনাস ইনফেকশন ইজ সাসপেক্টেড, তাদের ক্ষেত্রে সেফট্রিয়াজন প্লাস কোট্রাইমোক্সাজোল। তারপর হলো
পেশেন্ট উইথ এ ক্লিয়ার হিস্টরি অফ অ্যানাফিল্যাক্সিস টু বিটা ল্যাকটামস, অর্থাৎ পেশেন্টের যদি এই বিটা ল্যাকটামস এর প্রতি হাইলি সিভিয়ার অ্যালার্জিক রিয়েকশন থাকে, অর্থাৎ বিটা ল্যাকটামস যে অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে সেগুলোর প্রতি যদি তার অ্যালার্জিক রিয়েকশন থাকে তাহলে ক্লোরামফেনিকল দেওয়া লাগবে প্লাস ভ্যানকোমাইসিন। তারপরে পেশেন্ট উইথ এ টাইপিক্যাল মেনিনজোকোকাল র্যাশ, আগে ছিল মেনিনজোকোকাল র্যাশ থাকবে না, কিন্তু এখন যদি পেশেন্টের এই কন্ডিশনের সাথে মেনিনজোকোকাল র্যাশও থাকে তাহলে বেনজাইল পেনিসিলিন দেওয়া লাগবে। তারপরে ফাইনালি হলো অ্যাডজাংটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ আগের যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটার সাথে এই ট্রিটমেন্টটাও অ্যাড করে দেওয়া যেতে পারে, অর্থাৎ ডেক্সোমিথাসন 0.15 গ্রাম এমজি পার কেজি 4 টাইমস ডেলি, এটা ওইটার সাথে অ্যাড করে দেওয়া যেতে পারে। এতটুকু হলো আমাদের মেনিনজাইটিস সম্পর্কিত আলোচনা। আশা করি এই আলোচনা থেকে সকলেই কিছু উপকৃত হবে ইনশাআল্লাহ।